সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। গরমে বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে দিনে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন। শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন, সমাধানের চেষ্টায় সরকার। এবং দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। 24 ঘন্টায় চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 100। এক দিনে আক্রান্ত 500-র বেশি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ তথ্য জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য খোলা হয়েছে ডেস্ক। এদিকে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যায় শোকস্তব্ধ ছোট্ট ফারিন। বাবা মায়ের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচার চাইলেন ভাই হত্যার, কাঁদলেন বাবাও। এ ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 54 জনকে। যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে, সামাজিক মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ ফায়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন বাবা। একমাত্র ছেলেকে হত্যায় জড়িতদের চান সর্বোচ্চ শাস্তি। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি, খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা খুন করেছে ভাই হত্যার বিচার চাইতে আসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন। সে জানায় ভাইকে হারিয়ে ওলটপালট হয়ে গেছে তার জীবন। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখবো। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতের তথ্য পেতে খোলা হয়েছে ডেস্ক। যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার। আয়োজনের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। এতে দেশি বিদেশি অতিথি কারা থাকবেন তা তথ্য উপদেষ্টা ঠিক করবেন বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান তিনি। জুলাইয়ের শুরুতে শুরু আর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্রদের সফল আন্দোলন। কয়েক সপ্তাহব্যাপী চলা ছাত্র জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এবার তাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে আয়োজন হবে আগামী 14 সেপ্টেম্বর। রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত সভায় ব্যয় হতে পারে 5 কোটি টাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটামুটি টাইটেলটা হলো স্মরণ সভা। 14 তারিখে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, শহীদদের স্মরণ সভায় উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরাও। 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু
দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। এ সময় দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট দূর হতে সময় লাগবে, যদিও অগ্রাধিকার দেওয়া হচ্ছে জ্বালানি ও সারের মতো অতি দরকারি পণ্য আমদানিতে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরিস্থিতি বুঝে অর্থ ব্যয় করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আত্মত্যাগের কারণেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর উত্তরায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে শহীদ আসিফ চত্বর স্মৃতি ফলক উন্মোচন শেষে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি চালানোর নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েরও সংস্কার প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনে ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা, হারিয়ে ফেলেছেন কথা বলার শক্তিও। গত 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তরায় নিহত হন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। সহপাঠীরা জানান, ঘাতকদের গুলিতে নির্মম মৃত্যু হয় তার। আসিফের এই আত্মত্যাগের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আপনারা বীর সন্তানের পরিবার, আপনাদের সন্তান পুরো দেশের গর্ব, ঠিক তেমনি আপনারাও আমাদের জন্য গর্ব। রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি সংস্কারের উপরও জোর দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি চালানো নেক্কারজনক ঘটনা। আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মমভাবে, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে, এবং পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সে আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আলোচনা সভা শেষে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাসে শহীদ আসিফ চত্বর স্মৃতিফলক উন্মোচন করেন তথ্য উপদেষ্টা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে যুগোৎপদ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। বিকেলে দলটির গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। পরে গণমাধ্যমে তিনি বলেন, ক্ষমতায় গেলে নতুন সরকার রাষ্ট্র সংস্কার ও 31 দফা বাস্তবায়নে কাজ করবে। আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই লোডশেডিং সহ দেশে অরাজক পরিস্থিতি ফল ভোগ করতে হচ্ছে জনগণকে। একদিনই সব সমস্যার সমাধান হবে না উল্লেখ করে বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এ সময় নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্ত থেমে নেই, সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো। আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু 31 দফা সংস্কার দিই নাই, আমরা কিন্তু একত্রে এখনো কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করব। শেখ হাসিনা ও বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের রাজুকের 60 কাঠা বরাদ্দকৃত প্লট বাতিল চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের 10 আইনজীবী মঙ্গলবার এ রিট দায়ের করেন। রিটে প্লট বরাদ্দে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
তদন্ত করতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটি করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবীরা জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। ভবিষ্যতে যেন সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুর্গাপূজায় নিরাপত্তার পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা প্রসঙ্গ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি যে এবার যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদের এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। সীমান্ত হত্যার প্রবণতা থেকে ভারতের বের হয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক মোদী সরকার এগিয়ে নেবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি আরও বলেন, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না। আর অর্থ উপদেষ্টা জানান, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। নিজ দফতরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বিনিয়োগ বাড়াতে চায় বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি খাতের বড় প্রকল্পে। We are looking forward to future cooperation, enhanced cooperation. Already the projects they had are the big projects, and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country also. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারতের সঙ্গে চলমান বাংলাদেশের সব প্রকল্প আগের মতোই বহাল থাকবে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে ও কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেন তিনি। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলেও জানান হাই কমিশনার। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। We are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। মৃদু তাপ প্রবাহে ঘন ঘন লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শহরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন না বলে দাবি গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থা উত্তরণে চেষ্টার ত্রুটি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মীরা। একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, একেবারে জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। রংপুর বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই ঘন ঘন লোডশেডিং চলছে। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং গ্রামাঞ্চলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা। কারেন্ট আসে 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। বর্তমান কারেন্ট আছে, দেখা যাবে কিছুক্ষণ পরে আবার চলে যেতে। বিপণী বিতান, কলকারখানায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কাঙ্ক্ষিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসিয়ে মনে করেন বসে থাকা লাগে,
কাজ যদি তুলে দিতে না পারি তা মাঝখানে তো লাভ হচ্ছে না। রংপুরের নেসকো নির্বাহী প্রকৌশলী বলছেন চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের আরও খবর জানতে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল হক। ময়মনসিংহের শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু বেড়ে গেছে লোডশেডিংয়ের মাত্রা। ময়মনসিংহ শহরে তুলনামূলক কম লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এর চিত্র ভয়াবহ। শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এই মাত্রা কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে থাকে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে রয়েছেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 ঘন্টা যদি বিদ্যুৎ দিচ্ছে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকছে না। আমাদের পরীক্ষা সামনে, এখন পরীক্ষার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। ময়মনসিংহের লোডশেডিংয়ের পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়াবহের দিকে যাচ্ছে। যে চাহিদা, সেই চাহিদার অর্ধেকও কিন্তু পূরণ করতে পারছে না। এই ছিল ময়মনসিংহের লোডশেডিংয়ের অবস্থা। এখন আমরা সিলেটের পরিস্থিতি জানতে আমরা চলে যাব সহকর্মী অপু বণিকের কাছে। দিনের 1/3 সময় লোডশেডিং দিতে হচ্ছে এবং বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে কিন্তু এমনটি করতে হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ক্ষতির দিকটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এই কারণে বাণিজ্যিক এবং আবাসিক পর্যায়ে কিন্তু লোডশেডিং এর চাপটা কিন্তু আগের চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিদিন দেখা গেছে আপনার 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হয়। লেখাপড়া তো হয়ই না লোডশেডিংয়ের কারণে। সিলেটের বিবিআনার একটি কেন্দ্র সহ কিন্তু চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এইসব কেন্দ্রে চালু না হওয়া পর্যন্ত কিন্তু বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা। চলে যাব আমাদের রাজশাহীর সহকর্মী শাহিম আলমের কাছে। মূলত রাজশাহীতে গত 2 সপ্তাহ ধরে এই বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। মহানগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু রাতের অর্ধেক সময়ে বিদ্যুৎ থাকছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং ছিল মোট 205 মেগাওয়াট। রাজশাহীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার সেই তুলনায় তাদের সরবরাহ তারা পাচ্ছেন না। অশান্তি কি মানে বুঝার যেতে না, মানে একবার না 8-9 বার কারেন্ট চলে যেতে। বাসায় যাচ্ছি সারাদিন পরে, বাসায় যেয়ে ঢুকেও কারেন্ট পাচ্ছি না আমরা ঠিক। একে তো চরম গরম, তার উপর ভয়াবহ লোডশেডিং, দুই মিলে নাকাল পরিস্থিতিতে পড়েছেন নগরবাসী। এতে করে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। দিন দিন আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর প্রাণ গেল মোট 102 জনের। 24 ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 534 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,819 জন। এর মধ্যে আক্রান্ত হয়ে 102 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর 51.5% নারী এবং 48.5% পুরুষ। খেলার খবর, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের গল্প না বাড়িয়ে ভারত সিরিজে মনোযোগ দিতে চান লিটন কুমার দাস। চ্যালেঞ্জিং হবে, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টিম টাইগারের। চনমনে মেজাজ আর মুখে হাসি নিয়ে সংবাদ সম্মেলনে লিটন করলেন খুনসুটিও। না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। দীর্ঘ 27 মাস পর সেঞ্চুরির দেখা পান রাওয়ালপিন্ডিতে। অভিষেকের 1 দশকেও ধারাবাহিক নন লিটন। এই নিয়ে সমালোচনা হয় প্রতিনিয়ত। লিটনও নিজেকে আড়াল করে রাখেন গণমাধ্যম আর সমর্থকদের কাছ থেকে। তবে এবারের পাকিস্তান সিরিজে উপলব্ধি করেছেন নিজের দায়িত্বের জায়গা, পরিশ্রম করছেন, আছে আরো ভালো করার চেষ্টাও। তবে নিন্দুকদেরও মনে করিয়ে দিলেন মানুষ তিনি যন্ত্রণা। 10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে, আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। আর সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। কদিন বাদেই ভারতের মাটিতে আতিথ্য নেবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের মধুচন্দ্রিমা থেকে তাই বের হতে চান লিটন। সফরটা চ্যালেঞ্জিং হবে জানেন, চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যটাও। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলই ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ
কোকাবরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি, বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এদিন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন লিটন। আপাতত পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না, বরং নিজের আগ্রাসী ব্যাটিংটাকেই উপভোগ করছেন বলে দাবি লিটন কুমার দাসের। না খেলি টিমের স্কোরবোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবে খেলতে চাই আর কি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।